হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, বাড়িতে চলে এসেছি গতকাল, তোমরা তো সবাই দেখেছো। তারপরের দিন অস্মিতাদের স্কুলে একটা মানে ওদের সেলিব্রেশন ছিল। বলেছিল যে নিজের পছন্দ মতো বলতে তোমার এই এরকম জামা পরে যেতে, মানে জিন্স টপ ওরকম নয়, মানে ওই নর্মাল যেরকম চুড়িদার বা এরকম ফ্রক টাইপের কটনের এগুলো পরে যেতে। তো এই ড্রেসটা আর কি বাবার বাড়ি থেকে এনেছিলাম, মা কিনে দিয়েছিল, সেখান থেকে একটা পরিয়ে দিলাম। পরে তো ম্যাডাম ভীষণ খুশি। তারপরে ওদের পছন্দ মতো খাবার কয়েকটা লিস্ট করেছিল, তার মধ্যে সেগুলো নিয়ে যেতে হবে। যেমন তার মধ্যে ছিল না, ফ্রুট জুস ছিল, কেক ছিল, আর মিষ্টি ছিল। তো আমি এগুলো সবই এনে ওকে রেডি করিয়ে তারপরে স্কুলে দিয়ে এসেছিলাম। আর আজকে স্কুলে অনেক তাড়াতাড়ি ছুটি হবে, মানে 9টার মধ্যে ওদের ছুটি হয়ে যাবে। তো যাই হোক, আমি এদিকে এসে তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আর আমার এই যে শীত এসছে, এখন এই শীতে বারবার তোমাদের কাছে শুধু ঘ্যানর ঘ্যানর করব। আমার ঠান্ডা লেগেছে, আমার জ্বর এসছে, আমার সর্দি লেগেছে, আমার গলা ব্যথা হয়েছে। এই তোমরা যে সহ্য করো এটাই বড় কথা বাবা। আমার কানের কাছে এরকম কেউ ঘ্যানর ঘ্যানর করলে আমারই ভালো লাগতো না। কি করব বলো, শরীর থাকলে খারাপ হবেই। যাক, আমার এসে কিন্তু ঠান্ডা লেগে গেছে, মানে এত কিছু বলার কারণ হচ্ছে এই একটাই, আমার আবার ঠান্ডা লেগে গেছে, আবার জ্বর এসছে বাড়ি এসে। কালকে রাতে না শরীর খারাপ ছিল বলে আমি কিছু ভিজিয়ে টিজিয়ে রাখতে পারিনি। অন্যান্য দিন কিশমিশ ভেজানো জলটা, মানে কিশমিশটা ভিজিয়ে রাখি, তার সাথে এই যে আমন্ডগুলো ভিজিয়ে রাখি, সবাইকে দিই ভাগযোগ করে সকালে। তো আজকে সকালে উঠেই ওটা ভিজিয়ে দিলাম। আর এখানে দেখো, আসার সময় ওই একটা কাছেই বাজার বসে, ওখান থেকে বেগুনগুলো দেখে এত পছন্দ হয়েছিল, তো আমি আর দেরি করলাম না, হাতের করে 3টে বেগুন নিয়ে নিলাম। এই 3টে বেগুনেই 1 কিলো ওয়েট হয়েছে। বেগুনগুলো বেশ ভালোই ছিল, দেখলাম কোনো পোকা টোকা নেই। তার সাথে 2 প্যাকেট দুধ নিলাম। আর আর নিয়েছিলাম শসা 500 মতো। তো এদিকে বেগুনটাকে ভাবছি একটু পোড়াবো, মানে বেগুন পোড়া, আর তার সাথে সকালবেলা হবে রুটি। বেগুন দুটো ভালো করে ধুয়ে নিলাম। আর এসে খারাপ লাগছিল, একটু মন খারাপ লাগছিল। কালকে বেশ কয়েকজন কমেন্টও করেছো, তোমার লাস্টের কথাগুলো তুমি যখন বলছিলে ইমোশনাল হয়ে পড়েছিলে। আসলে আমাদের মায়ের বা বাবার বাড়ি এমনই একটা জায়গা, যেগুলো বিয়ের পর সত্যি একটু অন্যরকমই হয়ে যায়। মানে আসতে গেলে সত্যিই কষ্ট হয়, আবার গিয়ে অনেক দিন থাকাও যায় না, এরকম একটা ব্যাপার আর কি। যাক, কি আর করা যাবে। জীবনে তুমি যেটুকুনি ভগবান তোমাকে খুশি দিয়েছে সেইটুকুনির মধ্যেই থাকতে হবে, তাই না বলো? তাই বলে কি সারাক্ষণ কাঁদবো? না, খুশি থাকতে হবে, বুঝেছো? এদিকে দেখো, বেগুনটা পোড়া বসিয়ে দিলাম। আর এদিকে এবার আটাটা নিয়ে নিলাম। আটাটাকে ভালো করে মেখে নেব। মেখে তারপরে ঝটপট করে রুটিটা করে নেব, যত তাড়াতাড়ি করা যায়। আর আমার আর একটা বিপদ হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার আমার স্টিক যেটা, মানে যেটা আমি ভিডিও করি, সেইটা ভেঙে গেছে। এবার আমি ভিডিও করতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। তো জলকে বললাম তুমি আমাকে ওই একটা জিনিস কিনে দাও, মানে একটা ওই ছোট্ট মতো কি একটা রয়েছে প্লাস্টিকের, ওটা ভেঙে গেছে। ওটা যতক্ষণ না আবার কিনে ঠিক করব, ততক্ষণ আবার পুরো জিনিসটা আমার পুরো ফেলানো রয়েছে। কিছুতেই কিছু করতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো আর একটা স্ট্যান্ড আছে, ওটা দিয়ে চালাচ্ছি। তো বললো যে ঠিক আছে, 2 দিন সময় দাও, কারণ এখন যদি তুমি ইমিডিয়েট কিনতে যাও 100 টাকা তোমাকে ডেলিভারি চার্জ দিতে হবে যদি কালকেই আনতে চাও। আমি বললাম যে না, আমি 2 দিন ওয়েট করব, আমি এত টাকা ডেলিভারি চার্জ দেবো না। তুমি 2 দিন, আমি মানে যে কোনো রকম ভাবে 2-3 দিন ভিডিও করে নিতে পারবো, তার মধ্যে চলে আসলেই হবে। তো বললো যে হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে। তো এদিকে বেগুনটাকে একটু উল্টে পাল্টে দিলাম, ভালো করে পোড়া করে নেবো। আর এদিকে রুটিগুলো আজকে বেশ ভালোই ফুলছে দেখলাম। আজকে না বড় বড় করে রুটি করিনি, অন্যান্য দিন একটু বড় বড় করে রুটি করি, আজকে একটুখানি ওই পাতলা, মানে ছোট ছোট আর পাতলা পাতলা করে রুটি করছি। তো রুটিগুলো বেশ ভালোই ফুলেছে। আর যখন রুটি করি, উজ্জ্বল যখন খায়, ততক্ষণে রুটিগুলো না নরম হয়ে যায়। কারণ এই যে দেখতে পাচ্ছ তোমার যেটার মধ্যে রুটি রাখি, ওটা এয়ারটাইট, তো ওর মধ্যে থেকে হাওয়া বেরোয় না। আর ওই জলগুলো গায়ের থেকে, মানে বাষ্পগুলো গায়ের থেকে আবার রুটির মধ্যে পড়ে, রুটিগুলো নরম হয়ে যায়। ও এত একদিন বলেই দিয়েছে তুমি কি রুটি ফোলাও না? তখন আমি বললাম যে না না, রুটিগুলো ফোলে গো, কিন্তু ওই জলগুলো পড়ে না আবার সে কেমন যেন হয়ে যায়। তো বললো যে একটা কাপড় দিয়ে তারপরে রুটিগুলোকে রেখে দেবে, দেখবে জলগুলোই ভেতরে যাবে না। আর এদিকে বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি, গায়ে কয়েকটা রসুনও দিয়েছিলাম, দেখো রসুনগুলো বেশ পোড়া পোড়া হয়ে গেছে, খেতে ভালো লাগবে।
একটা টমেটো হলে ভালো হতো, কিন্তু টমেটোর যা দাম, আর টমেটো ঘরেও নেই। দামটা পরের কথা, হয়তো একটা দুটো আনাও যেত, কিন্তু পাইও নি আর ঘরেও নেই। তো যা যা ছিল ঘরে, পেঁয়াজ, রসুন, মানে রসুনটাকেও তো পুড়িয়েছিলাম, শুকনো লঙ্কা, এইসব দিয়ে পেঁয়াজ ধনেপাতা দিয়ে মাখিয়ে নিলাম। আর এবার রান্নার শেষে কিছু বাসন হয়েছে, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার হাতে না এত বাসন হয়, শুধু আমার হাতে বলে নয়, আমাদের রান্নাঘরে রান্না করতে আসলে না, মানে সকাল থেকে দুপুর অবধি অনেকটা বাসন হয়ে যায়। তাড়াহুড়ো করে কাজ করি তো, একটার থেকে আর একটা বাসন এঁটো হয়ে যায় তাড়াতাড়ি করে। এবার এই মাজবো মাজবো করে করে মেজে তো নি ঠিকই, কিন্তু পরে বাসন গোছানোর সময় আমার খুব কষ্ট হয়। তখন মনে হয় যে কেউ যদি বাসনটা একটু গুছিয়ে দিয়ে যেত। আর আমাদের ওপরে তো বাসন হয়ই, কিন্তু তার সাথে সাথে নিচেও অনেক বাসন জমে। ওরা ধরো দুটো করে ওদের থালা লাগে, ওরা ওই দুটো করে থালা জমিয়ে 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 10-12টা থালা, আর মানে 10-12টা গ্লাস, মানে গ্লাস নয় সরি বাটি, এই সমস্ত করবে। এবার ওগুলো যখন একসাথে দিয়ে যায় না, ওগুলো আমার বাসনের সাথে গোছাতে খুব অসুবিধা হয়, একসাথে তখন আরো বেশি বাসন হয়ে যায়। তো তারপরে এদিকে ঘর মুছবো বলে ফিনাইল নিয়ে নিলাম, 2 রকমের নিয়েছি। একটাতে শুধু ফ্লোর পরিষ্কার হয়, ওটা একটু ফেনা টাইপের, আর একটাতে একটু ভালো স্মেল হয়, তো ওটা আবার একটু আলাদা রকম। তো যখন উজ্জ্বলকে বলেছিলাম কিনতে, ও ভুল করে ওই ফেনা টাইপের ওটা কিনে ফেলেছিল। আমি বলেছিলাম তুমি হয় লাইজল কেনো, নয়তো নিমাইল কেনো, নিমাইলের গন্ধটা খুব ভালো, নিমের গন্ধ। তো তারপরে আবার ওটা ভুল করে কেনায় অফারে পেয়েছিল, মানে খুব একটা ভালো না। তারপরে আবার পরে নিমাইলটা কিনেছিল। যাক, রান্নাঘরের সকালের যে কাজকর্মগুলো সেগুলো করে নিয়েছি। আর দিদিভাই তো জানো আমার সাথে গেছিল, তো দিদিভাই বাড়িতেই রয়েছে, 1-2 দিন একটু রেস্ট নিক, তারপরে বলেছি বাড়ি যেও, কারণ বাড়ি গেলেই তো আবার সেই সবাইকে কাজের মধ্যে ঢুকতে হবে, তাই না? হ্যাঁ, তাই বলে বাড়ি যাবে না, সংসার তো সবারই আছে, বাড়ি তো যেতেই হবে। আর এদিকে দেখো, আমি এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই ঘরটা এসে জানলার পর্দাগুলো খুলে দিলাম। আজকে ভেবেছিলাম এই ঘরের চাদরটা তুলে দেব, একসাথে না দুটো চাদর পাতা রয়েছে, তারপরে আর শরীরে দিচ্ছিল না বলে আর তুলিনি। তো যাই হোক করে বিছানাটা ঝেড়ে নিলাম, আর এবার ঘরদোরগুলো একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাড়িতে যখন যাই তখন তো বৌদির সাথে খুব আমার গল্প চলে, মানে সারাক্ষণ বৌদির সাথেই গল্প চলে। তো এবার যখন গেছিলাম বৌদি আফসোস করছিল, হ্যাঁ প্রত্যেকবারই করে, তবে আমাকে বলল যে ওটা একটু তাড়াতাড়ি করবে। সেটা হচ্ছে আমাদের, মানে বাড়িতে বৌদি বলল যে এই বাড়ির জামাই, মানে উজ্জ্বলের কথা বলছিল, যে বাড়ির জামাই এখনো পর্যন্ত শ্বশুর বাড়িতে আসতে পারলো না, আমাদের কি খারাপ কপাল। তখন আমি বললাম যে তাতে কি হয়েছে, আসবে কখনো, আর যদি নাও আসে তোমরা যাবে দেখে আসবে। তো তখন বললো যে না, একবার হলেও তো আনবো, সমস্যা হচ্ছে বাথরুমটা নিয়ে, মানে ও স্নান করাটাই তো সমস্যা, আর আমাদের তো দেখোই যে যখন যাই সামনে আমাদের বাথরুমটা কতটাই ছোট, পেছনে একটাও আছে কিন্তু ওটাও ছোট। তো যাই হোক, সামনেরটা পাকা হলেও পেছনেরটা কিন্তু কাঁচা বাথরুম। আর তো বৌদি বললো যে ওই বাথরুমটা একটু ঠিকঠাক করব, করে তারপরে নিয়ে আসবো। তো আমি বললাম বাহ, এটা তো খুশির খবর। তো আমি এবার উজ্জ্বলকে এসে বলছিলাম, সে তো লজ্জায় মরে যাচ্ছে, তার যে কি লজ্জা পাচ্ছে, কি আর বলবো। ও বলছে কি না না আমি যাব না, আমি যাব না, এসব বলছে। আর এখানে এবার এসে গাছগুলোতে জল দিয়ে দিলাম। গাছগুলোতে জল দেওয়ার দরকার পড়েনি যদিও, কিন্তু ওই যাওয়ার সময় দিয়ে গেছিলাম, কিন্তু ভাবলাম যে না, ওদেরকে একটু স্নান করিয়ে দিই ভালো করে। আর আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, এই নিয়ে দেখতেই পাচ্ছ পার্সেলটা কোথা থেকে এসছে, আমি আর নামটা বললাম না। এই নিয়ে আমার সাথে 3-4 বার ফ্রড হয়েছে, মানে যখনই আমি এখান থেকে পার্সেল অর্ডার করি,
আমার বিশেষ করে আমার কুর্তিগুলো মানে এত বাজে দেয়। একবার মেয়ের জন্য বোতল অর্ডার করেছিলাম, মানে স্টেনলেস স্টিলের যে বোতলগুলো, ওগুলো তো জানোই ভালোই দাম নেয়, পুরো ফাটা দিয়েছে। 3বার চেঞ্জ করেছি, 3বারই ফাটা দিয়েছে। লাস্টের বার আমি আর চেঞ্জ করিনি, মানে এক্সচেঞ্জ করিনি, আমি পুরো টাকা রিফান্ড করেছিলাম। তো তারপরে 2বার কুর্তি অর্ডার করেছি, 2বারই কুর্তিতে এরকম করেছে। আজকে যে কুর্তিটা রিটার্ন করলাম, ওটা তোমার পুরো সেই কালো কালো আঠা লাগানো, পুরো জামাটায় হলুদ জামা, পুরো জামাটায় কালো কালো আঠা লাগানো। আর আমি সাইজ অর্ডার করেছিলাম যে সাইজ, সেই সাইজ আসেনি, তার থেকে এক সাইজ ছোট দিয়েছে। তো আমার এত রাগ হচ্ছিল দেখে, আমি আর ওখান থেকে জীবনে অর্ডার করব না। উজ্জ্বলকে বললাম যে এবার আমি অন্য জায়গা থেকে অর্ডার করব, অ্যামাজনটা ভালো, ওখান থেকে অত ফ্রড হয় না, তো যে কারণে ওখান থেকে অর্ডার করি। তো যাই হোক, এদিকে দেখো এবার কর্তামশাইকে স্নান করিয়ে নিয়ে আসলাম, এনে তারপরে শীত পড়েছে তো হাত পাগুলো ওর দেখছি যে টেনে টেনে যাচ্ছে, মানে খড়খড়ে হয়ে যাচ্ছে। তো বললাম যে তোমাকে একটুখানি বডি ওয়াশ নয়, বডি লোশন লাগিয়ে দিই। যখনই ওর বডি লোশন লাগাতে যাবো গা হাত পায়ে, তখন বলবে কি যে এই দেখো এই জায়গাটা রয়েছে, এই তাড়াতাড়ি ভালো করে কাজ করো, কাজ করছো না কেন, এই জায়গাটায় দেখো তুমি লাগাতে পারোনি, তোমাকে মাইনে দেওয়া হবে না। এই রকম করে দুজনে মিলে ঝগড়া লেগে যায়। তখন আমি বলি এই আমি কি তোমার চাকর? বলে কি না না, তুমি কাজ যখন করছো তাহলে কাজটা ভালো করে করো, দেখো ওই জায়গাটায় তুমি বডি লোশন দাওনি, ওই জায়গাটায় সাদা সাদা রয়ে গেছে। এই সব করবে আর আমাকে কিভাবে খেপানো যায় সেই চিন্তা ভাবনা। তারপরে বললাম মুখে তাহলে অন্য ক্রিম মাখিয়ে দিই। বলছে না না, আমি ছেলে মানুষ না, আমাকে মুখে ক্রিম মাখতে নেই। তারপর বললাম যে মাখাও, একটুখানি মাখো। বলছে তাহলে এটার থেকেই একটুখানি দিয়ে দাও। আমি বললাম এটা তো গায়ে মাখে, এটা তো মুখে মাখে না। বলছে না, এটার থেকে একটুখানি দিয়ে দাও, আমার কিচ্ছু হবে না, আমি এমনিই সুন্দর। মানে ও ইয়ার্কি করে বলে, কি আবার সিরিয়াস নিও না। ও বলে আমি এমনিই সুন্দর, আবার ক্রিম মাখতে হয় না। তো এই যে ভালো করে ক্রিমটা দিয়ে দিলাম। আর বলছিলাম যে একটু বোরলিন বা ভ্যাসলিন নেবে ঠোঁটে, ঠোঁটে কিচ্ছু নিয়ে রাখতে পারে না, ওর নাকি অস্বস্তি লাগে গা গোলায়। তো ওই জন্য আর কিছু দিলাম না। তারপরে ঠেলতে ঠেলতে হুইল চেয়ারটা আবার বাথরুমে নিয়ে আসলাম, এটা স্নানের হুইল চেয়ার। তো এটা আবার ভাঁজ করে জল ঝরতে জায়গা মতো রেখে দেবো, আর শুকিয়ে যাবে জলটা। তারপরে এদিকে ঘরের কাজকর্ম তো রয়েছেই। হ্যাঁ, তবে সকাল সকাল অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা সকাল সকাল উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি। মানে মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে আর রেস্ট নিইনি। তারপরে হুইল চেয়ার এনে না, এই যে ঘরের সামনেটা, বাথরুম থেকে এই ঘর অবধি একটু একটু জল পড়ে ছিটে ফোটা, তো আবার একটু ফিনাইল এনে শুধু এইটুকুনি জায়গায় মুছে নিই। তারপরে এই গামছাটাকে ভালো করে কেচে ধুয়ে দিলাম, আর এবার এটাকে মেলতে যাব। আর নিচেও কিছু জামা কাচতে দিয়েছি। তারপরে এদিকে খাবার নিয়ে বসেছি দুজনে মিলে। আর এইখানে এই যে ওর 2টো রুটি, আমার 2টো রুটি, তো ও বলছে একটা খাবে। আমি বললাম দেখো আজকে ছোট ছোট করে রুটি করেছি, এই দেখো বলছি আমি যে একটা খেলে তোমার কিছুই হবে না, 2টো রুটি খাও। তো সে তো কিছুতেই শুনবে না, একটা রুটি খেলো। আমি জোর করে আমার থেকে আবার ভুলিয়ে ভালিয়ে অর্ধেকটা খাইয়েছিলাম। ও বুঝতে পারিনি, আমি বলেছি মোবাইল দেখছিল, আমি বলেছি এটা তোমার ভাগেরই রুটি। তারপরে মেয়ে বললো যে মা কি দিয়ে খাচ্ছ? আমি বললাম বেগুন পোড়া করেছি রুটি। ও তো সকালে ভাত খেয়েছে, তো আমাকে বললো যে আমাকে একটু দেবে। আমি বললাম যে হ্যাঁ দেবো, খেয়ে দেখো। তো খেয়ে বলছে বাহ খুব সুন্দর হয়েছে তো বেগুন পোড়াটা। আমি বললাম তোমাকে তো বলি মাঝে মাঝে তুমি একটু বেগুন পোড়া বা একটু রুটি দিয়ে তরকারি খাও। তখনও বলছে যে না না আমি আর খাবো না তাহলে। মানে তখন আর রুটি খাবে না, বেগুন পোড়াও খাবে না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম রান্নাঘরে, কি রান্না করব সেই নিয়ে চিন্তা। জানো তো আমাদের এই রান্নার সংসারের কাজ প্রতিদিনই তো একই রকমের কাজ করতে হয়, তো মাঝে মাঝে আমাদের মানে কেমন একটা লাগে যে কি রান্না করব বুঝেই পারি না। আগে যখন বাবা বাজার করতো ছোটবেলায়, তখন বাবাকে বলতাম প্রতিদিন তুমি একই রকম সবজি নিয়ে আসো। মাও বলতো যে প্রতিদিন কি একই সবজি নিয়ে আসো, একই মাছ নিয়ে আসো, অন্য কিছু কি পাও না? তো তারপরে বাবা বলতো যে এক কাজ কর, এবার থেকে না তোরা একদিন বাজারে যা, বাজারে গেলে তখন বুঝতে পারবি যে কি নেবো আর কি নেবো না, বুঝে উঠতে পারবি না। কারণ সবজি তো একই রকমেরই বিক্রি হয়, যখন যে সিজন তখন সেই রকমই বিক্রি হয়।
তখন বুঝতাম না, রাগ দেখাতাম। এখন নিজে যখন বাজারে যাই তখন বুঝতে পারি, বাড়ির আর ৫ জন যখন আমাকেও সেম কথাটা বলে যে, "কি একই সবজি নিয়ে আসো, অন্য কিছু কি আর পাও না?" তো তখন বুঝতে পারি যে হ্যাঁ, বাবার বলা সেই কথাটা সত্যিই ছিল। কারণ বাজারে গেলে না যারা বাজার-ঘাট করে তারা কিন্তু মানে আ বুঝে উঠতে পারে না যে কি নেবে কি না নেবে। এবার নিজের পছন্দ মতো আনলেও বাড়ির ৫ জনের কথা ভাবতে হয়। তারা পছন্দ করবে তো? বাড়ি গেলে ৫ টা কথা শোনাবে না তো? নাও, হলুদ হয়ে গেছে বাড়ন্ত। মা বলছিল যখন বাড়ি ছিলে না, আমি ১ প্যাকেট হলুদ এনে রান্না করেছি। হলুদ কণিকা নেই, দোকান থেকে আনিয়ে নিও। এবার আমার তো মনে রয়েছে আমি হলুদ আনিয়েছিলাম। ওই যে অনলাইন থেকে ৫০০ হলুদ আনিয়েছিলাম, সেখান থেকে তো খরচা হয়নি। একটুখানি খরচা হয়েছিল, আরও প্যাকেটটা রেখে দিয়েছিলাম। তো মা তো আর সেটা জানে না। সেখান থেকে হলুদটা ঢেলে নিলাম। আর আজকে করব চারাপোনা মাছ। কিন্তু মাছটা ভিজিয়ে রাখলেও বরফটা গলতে অনেকটা সময় লেগে গেছে। এখনো দেখো কেমন শক্ত শক্ত রয়েছে। যেই কারণে এই যে প্যানটার মধ্যে ভাজা বসিয়েছি। কড়াইতে ভাজা বসালে ওল্টানোই যেত না। আর ওদিকে বসিয়েছি ভাত। আর মাছটাকে ভাজা বসিয়ে তো ভাবলাম যে এবার মশলাটাকে করে নিই। আর আমাদের না মিক্সিটা আবার গেছে, মানে যেটায় করে মশলা বাটি, ওটা তো কতবার যে খারাপ হলো জানি না। সেদিন মা পাতা বাটা করতে গিয়ে পুরো একদম সেই দুটো মানে ওই যে জারটা পুরো ওই মিক্সার মেশিনের গায়ে আটকে গেছে। তাকে ২ দিন যাবৎ খুলতে পারিনি। তারপরে দাদা খুলে দিয়েছে। মা আটকে যখন গেছে আমাকে ডেকে বলছে, "কণিকা দেখো তো খুলতে পারো কিনা?" আমি তো যত টানছি দেখছি তত আটকে যাচ্ছে, খুলছে আর না। তারপরে বললাম যে, "না, এ আর খুলবে না। তুমি এক কাজ করো, ঢাকনাটা খুলে পাতা বাটাটা বের করে নাও হাত দিয়ে। আর ওটা ওখানেই রাখো। পরে দেখবো যদি বের করতে পারি।" পরে ২ দিন ধরে টানাটানি করার পরেও খুলতে পারিনি। পরে মনে হয় দাদা কোনোরকমভাবে বের করেছে। আর ওটার পুরো ওই যে প্লাস্টিক থাকে নিচে একটা, দুটো প্লাস্টিক পুড়ে দুটো একসাথে জয়েন্ট হয়ে গেছিলো। যাই হোক, বিপদ আপদ কিছু ঘটেনি। তো আমি উজ্জ্বলকে বললাম যে এবার ওটা চেঞ্জ করে নাও। ওটা চেঞ্জ করে দেখো নতুন একটা কিনতে পারো কিনা। কিন্তু কবে কিনবে কি করবে আমি কিছু জানি না। এবার ওটা যদি ঠিক করতে পারে তাহলে তো ওটাই বলবে ইউজ করতে। দেখা যাক। আপাতত আমার অসুবিধা হচ্ছে না। আমি শিলপাটায় বেটে মানে অভ্যাস আছে। আগে তো এভাবেই রান্না করতাম। তারপরে মাছটা ভেজে এদিকে আবার মাছ ভাজা বসিয়ে মেয়েকে একটু লেবু রস করে দিলাম। স্কুল থেকে প্রজেক্ট দিয়েছিল, সেই প্রজেক্টটা ও গুড পেয়েছে। সেটা দেখে দেখে আবার আরেকটা প্রজেক্ট সেরকমভাবে বানানোর চেষ্টা করছে। দিয়েছিল ওদের ঘড়ি করতে। তো বলছে, "দেখো মা, আমি আরেকটা ঘড়ি করেছি। এটা ভালো হয়েছে?" আমি বললাম, "হ্যাঁ, ভালো হয়েছে। আরেকটু সুন্দর করে করো।" তো আবার শুনে খুশি হয়ে লেবুর রসটা খেয়ে আবার গেল নিজের কাজ করতে। আর এদিকে এবার বেগুনের ঝোল মানে ভাজা হয়ে গেছে। আলু আর বেগুনটাকে ভেজেছিলাম। আলুটা একটু ভাজতে গিয়ে বেশিই ভাজা হয়ে গেছে। বেগুনটা খুব একটা ভাজিনি, একদম হালকা কাঁচাই রয়েছে বলতে পারো। তো যাই হোক, এদিকে এবার দেখো তোমার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওদের জন্য না ওই রুই মাছ ছিল সেটা দিয়ে দিয়েছি। কারণ এই মাছের কাঁটা বাছতে খুব অসুবিধা হয়। আর চারাপোনা মাছ আমাদের বাড়িতে সেরকম কেউ পছন্দ করছে না এখন, বলছে আর আনবে না। আবার উজ্জ্বল এই মাছটা বেশি পছন্দ করে। তো যাই হোক, এই মাছটা আর আনবো না। আবার পরে কদিন অন্য মাছ খেয়ে নিই, তারপরে আবার এই মাছ নিয়ে আসবো। তারপরে একটা লেবু ছাড়িয়ে নিলাম। সকালে তো একজন ১খানা ১.৫ খানা রুটি খেয়েছে। তো আমি এবার বললাম যে, "খাও, লেবুটা খেয়ে নাও।" সে তো কিছুতেই খাবে না। জোর করে দিয়ে আসলাম ছাড়িয়ে। তারপরে বসে বসে খেয়েছে। আর এনাকে একটু ছাড়িয়ে দিলাম, দেখছিলাম যে এর বীজ আছে কিনা। তো দেখলাম যে না, বীজ নেই। তো উনি আবার আমার থেকে একটা খেলো, আবার উজ্জ্বলের থেকে একটা পেয়েছে। তো উজ্জ্বল ২ টুকরো খেয়ে বলছে কি, "বাবা কি টক, খাবোই না।" তারপরে আমি বললাম যে, "খেয়ে নাও, এই লেবুটা মনে হয় একটু কাঁচা ছিল।" তো তারপরে নিচে যাচ্ছি ওদেরকে আবার লেবু দিতে। এই লেবুটা কিন্তু পচা নয়, মুখের দিকটা ওরকম কষ লেগে কালো কালো হয়ে গেছে। তো লেবু এনেছিলাম কালকে, মানে মাই এনে দিয়েছিল। মাকে বলেছিলাম তুমি এনে দিও, কারণ আমি তো মেয়ে স্কুল থেকে যখন আসি তখন ফলটা পাওয়া যায় না। যখন মা আর কি না, মা কালকে আনেনি, আজকে এনেছে সকালে। তো আমরা কটা রেখে আবার এই যে নিচে ওদের দিয়ে দিলাম, বললাম তোমরা লেবুগুলো খেয়ে নাও। তো দিদিভাই কি একটা বলছিলাম, ওই হেসে চলে গেল। কি একটা ইয়ার্কি করলাম। তারপরে এদিকে এসে দেখো পেস্তা চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে। ব্যাস, একটা রান্না কমপ্লিট করতে পারলাম। এবার হচ্ছে তোমার ডিম রান্নাটা করব। ডিমটা বসিয়ে দিয়ে ভাজতে তার মধ্যে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। ওই এখন ঠান্ডা পড়েছে তো, কটা দিন ধরে না মা বলেছে যে মেয়েকে কাঁচা হলুদ আর দুধ দিয়ে দিতে।
তো এটা নাকি খাওয়া ভালো, সারা বছরই খেতে পারবে, বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। এটা স্কিনের জন্যও ভালো, শরীরের জন্য খুব ভালো, ঠান্ডাটা কম লাগে। তো যে কারণে যখন ওটা দিই ওকে, দেওয়ার পর না ওই একটুখানি হলুদ আর তোমার ওই দুধের সরটা না লেগে থাকে মানে বাটির গায়ে, সেটাই আমি জমিয়ে রাখি ফ্রিজে, সেটাই আমি মুখে মাখি। কোনোটাই ফেলানো গেল না বলো, বুদ্ধিমানের কাজ। যাই হোক, এদিকে দেখো ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে প্রায়, মানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি গরম মশলা দেব, দিয়ে ডিমটাকে নামিয়ে দেব। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না বান্না। তার সাথে ছিল পেঁপে ভাতে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে অনেকগুলো কাজ সেরে নিয়েছিলাম। তারপরে আবার আসলাম সন্ধ্যাবেলা নিচে সন্ধ্যা দিতে। জানো তো ছোট ছোট কি পোকা হয়েছে। এই শীতকালে আমাদের ওপরের ঘরের পর্দা আর জানলা কিছুতেই সরাতে পারি না, ঘরে পুরো পোকা ভর্তি হয়ে যায়। আর উজ্জ্বলের গায়ে পড়ে তো, পিঠের দিকে পড়ে, ও তো চুলকাতে পারে না, ও আমাকে বারবার করে ডাকে আর খুব বিরক্ত হয়। মানে পোকাদেরকে যা পারে তাই বলে একা একা, পাগলের মতো। তো আমি ওই জন্য দরজা জানলা সব বন্ধ করে রাখি। তো ভাবলাম যে আজকে একটুখানি ধুনো দিই ঘরে, যদি পোকাগুলো যায়। তো এদিকে ঘরে দেখলাম যে তোমার ওই নারকেলের ছোবড়াগুলো রয়েছে, তার সাথে ধুনোও রয়েছে। আর আমার এই ধুনোর গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো প্রতিদিন পুজো দিতাম আমি ঘরে, সকাল সন্ধে দুবেলা, তখন মা ছিল না, দোকানে থাকতো, কোয়েলও তখন ছিল না। তখন এই ছোবড়া কেটে কেটে বসে বসে কাটতাম, মানে ফ্রি টাইমে। তখন তো আর ভিডিও করতাম না, তোমাদের দেখাতেও পারতাম না। আর সকাল সন্ধ্যা দুবেলায় পুজো দিতাম। তো এই যে শঙ্খটা আজকে বাজছে না, কারণ শঙ্খর মধ্যে পিঁপড়ে বাসা করেছে। তারপরে বারান্দার লাইটটা জেলে সারা ঘরে আমি ধুনো দিচ্ছি। কোয়েলকে বললাম নিচে আসে পোকা, বলছে হ্যাঁ নিচেও ভর্তি হয়ে যায়, তবে ওপরের তুলনায় নিচে একটু কমই আসে। তো সারা বাড়িতে ধুনো দিয়ে দিলাম। এটা দেওয়া কিন্তু ভালো একদিকে, জানো তো। আর এবার যাব ওপরে ধুনো দিতে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, টাটা।